বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে বাংলা বানানের নিয়মের প্রথম পর্বে এ অধ্যায়ের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ দ্বিতীয় পর্বে নত্য ও সত্য বিধান সংক্রান্ত আরও দুটি প্রশ্ন নিয়ে আলোচনা থাকছে। প্রশ্ন দুটি হল, নত্য বিধান কি, নত্য বিধানের 5টি নিয়ম উদাহরণসহ লেখো, এবং সত্যবিধান বলতে কি বুঝো, সত্যবিধানের 5টি সূত্র লেখো। এই দুটো প্রশ্ন বাংলা বানানের নিয়ম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় এসে থাকে। তাহলে চলো প্রথম প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। যে রীতি অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য ন হয় তাকে নত্যবিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন এর সঠিক ব্যবহারের নিয়মই নত্যবিধান। এখানে একটি বিষয় খেয়াল করার, সেটি হলো শুধু তৎসম শব্দের বা সংস্কৃত শব্দের বানানের ক্ষেত্রেই মূর্ধন্য ন এর ব্যবহার হয়, দন্তন্য ব্যবহার হয় না। কিন্তু তদ্ভব দেশি বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে দন্তন্য ব্যবহৃত হয়, মূর্ধন্য ন ব্যবহৃত হয় না। প্রথম নিয়মটি খেয়াল করো, টবর্গীয় ধ্বনির আগে দন্তন্য ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সবসময় মূর্ধন্য ন হয়। যেমন ঘণ্টা এই শব্দটিতে টবর্গীয় ধ্বনির সাথে ন যুক্ত হয়েছে, কিন্তু সেটি অবশ্যই মূর্ধন্য ন হবে। কারণ আমরা নিয়মে দেখছি যে টবর্গীয় ধ্বনির সাথে কোনো ন যুক্ত ব্যঞ্জন হয়ে গঠিত হলে তা অবশ্যই মূর্ধন্য ন হয়। আবার মূর্ধন্য নিচেও টবর্গীয় ধ্বনি ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন। একইভাবে বন্টন শব্দে টয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত হয়েছে, কণ্ঠে ঠয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত হয়েছে, কারণ ঠ টবর্গীয় ধ্বনি, টয়ের পরে ঠ। একইভাবে লণ্ঠন শব্দেও ঠয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত হয়েছে, ড টবর্গীয় ধ্বনি, ট, ঠ, ড, এবং ডয়ের সাথে যে ন যুক্ত হবে তা দন্তন্য নয়, অবশ্যই মূর্ধন্য ন এবং মাত্রা ছাড়া। এই শব্দগুলোতে যে ন ব্যবহৃত হয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ মাত্রা ছাড়া ব্যবহার হয়েছে। দ্বিতীয় নিয়মটি হলো, রি র মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। যেমন ঋণ শব্দে রি এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, তৃণ শব্দে রিকারের পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, কারণ শব্দে র এর পরে মূর্ধন্য ন এর ব্যবহার হয়েছে। একইভাবে মরণ শব্দে র এর পরে, বর্ণনা শব্দে রেফ মানে র এর পরে, ভীষণ শব্দে মূর্ধন্য ষ এর পরে, ভাষণ শব্দে মূর্ধন্য ষ এর পরে, এবং উষ্ণ শব্দে মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে। উষ্ণ শব্দে এখানে আমরা মূর্ধন্য ন দেখতে পাচ্ছি না, কিন্তু এই যুক্ত ব্যঞ্জনটিকে ভাঙলে আসলে পাওয়া যায় মূর্ধন্য ষয়ে মূর্ধন্য ন। ইউ এর মতো যে পুটিলি দেখতে পাচ্ছ তোমরা, সেটা আসলে মূর্ধন্য ন। তৃতীয় নিয়মটি হলো, রি র মূর্ধন্য ষ এর পরে স্বরধ্বনি অথবা অন্তস্তীয় জ, অন্তস্তীয় ব, হ, অনুস্বার এবং কবর্গীয় ও পবর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। যেমন কৃপণ শব্দে রিকারের পরে আমরা পেয়েছি পবর্গীয় ধ্বনি, অতএব তারপরে অবশ্যই মূর্ধন্য হবে। হরিণ শব্দে রয়ের পরে আমরা স্বরধ্বনি ই পেয়েছি, তাই তারপরে অবশ্যই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। অর্পণ শব্দে আমরা রয়ের পরে পবর্গীয় ধ্বনি প পেয়েছি এবং পয়ের পরে একটি স্বরধ্বনিও পেয়েছি, তাই এখানে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে। লক্ষণ শব্দে কয়ের পরে মূর্ধন্য স পেয়েছি, অর্থাৎ কবর্গীয় ধ্বনি আছে, তাই এরপরে আমরা মূর্ধন্য সের ব্যবহার করেছি। একইভাবে রুক্মিণী শব্দে এখানে রয়ের পরে আছে কবর্গীয় ধ্বনি এবং পবর্গীয় ধ্বনি ম, তাই এরপরে অবশ্যই মূর্ধন্য ব্যবহার হবে। রামায়ণ শব্দে র এর পরে আমরা পেয়েছি পবর্গীয় ধ্বনি ম এবং অন্তস্তীয়, তাই রামায়ণ শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে। ব্রাহ্মণ শব্দে
এই যুক্ত বর্ণটায় আছে হয়ে ম, অর্থাৎ রয়ের পরে যদি হ থাকে তাহলে মূর্ধন্য ন হয়। এখানে তাই ব্রাহ্মণ শব্দে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে। চতুর্থ নিয়মটি হলো তৎসম শব্দের স্বভাবতই মূর্ধন্য বসে। তৎসম শব্দ বলতে সংস্কৃত শব্দকে বোঝায়। আমরা নত্যবিধানের সংজ্ঞায় পড়েছি তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ন এর ব্যবহারের নিয়মই নত্যবিধান। তাই যে সমস্ত তৎসম বা সংস্কৃত শব্দ পাবো সেখানে অবশ্যই আমরা মূর্ধন্য এর ব্যবহার করব। যেমন লবণ, মন, গণ, বাণী, পণ্য, এই সমস্ত শব্দগুলো তৎসম বা সংস্কৃত, তাই এগুলোতে স্বভাবতই মূর্ধন্য বসেছে। পঞ্চম নিয়মটি হল প্র, পরি, নির এই তিনটি উপসর্গের পর সাধারণত মূর্ধন্য ব্যবহৃত হয়। যেমন প্রণয় শব্দে আমরা প্র এই উপসর্গটি পেয়েছি, তাই এরপরে অবশ্যই মূর্ধন্য ব্যবহার হবে। প্রণাম একইভাবে প্র উপসর্গ যুক্ত হয়েছে, তাই মূর্ধন্যের ব্যবহার হয়েছে। পরি আরেকটি উপসর্গ, অতএব পরি এর পরে যে ন এর ব্যবহার হবে তা অবশ্যই মূর্ধন্য হবে। নির এই উপসর্গের পরেও আমরা মূর্ধন্য এর ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা দেখে নিই দ্বিতীয় প্রশ্নটির উত্তর। যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে মূর্ধন্য স ব্যবহৃত হয় তাকে সত্যবিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়মেই সত্যবিধান। এখানে একটি বিষয় খেয়াল করার, সেটি হলো শুধু তৎসম বা সংস্কৃত শব্দের বানানের ক্ষেত্রে মূর্ধন্য স এর ব্যবহার হয়, তদ্ভব দেশি বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স এর ব্যবহার না হয়ে বরং দন্তস্ব কিংবা তালব্যস্য হয়। প্রথম নিয়মটি খেয়াল করো, তৎসম শব্দের বানানে রিকার ও র এর পর মূর্ধন্য স হয়। যেমন ঋষি এই শব্দটিতে রি এর পরে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। কৃষক এই শব্দে রিকার, কয়ে রিকার ক্রি এর পরে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। একইভাবে তৃষ্ণা এই শব্দে রিকারের পরে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। কিংবা র এর পরে মূর্ধন্য স যেহেতু ব্যবহৃত হয়, তাই বর্ষা এই শব্দে আমরা র বা রেফ পেয়েছি, তাই এরপরে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। একইভাবে বর্ষণ, মহর্ষি শব্দেও রেফের পরে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। দ্বিতীয় নিয়মটি হল অ আভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরে দন্তস্ব থাকলে তা মূর্ধন্য স হয়। যেমন ভবিষ্যৎ শব্দে আমরা অ আভিন্ন একটি স্বরধ্বনি ই পেয়েছি, অর্থাৎ ই অ নয় আ নয়, রস্ব ই। অতএব এই রস্যের পরে অবশ্যই মূর্ধন্য স এর ব্যবহার হবে। মুমূর্ষু এই শব্দে আমরা একটা স্বরধ্বনি দীর্ঘ উকার পেয়েছি, যেটা অ আ ভিন্ন অন্য একটা স্বরধ্বনি, এবং র বা রেফ পেয়েছি, অতএব এই রেফের পরে অবশ্যই মূর্ধন্য স এর ব্যবহার হবে। একইভাবে চক্ষুষ্মান শব্দে আমরা রস্যু উকার পেয়েছি, রস্যু উকারের পরে অবশ্যই মূর্ধন্য স এর ব্যবহার হবে, যেহেতু রস্যু উকার অভিন্ন অন্য স্বরধ্বনি। একইভাবে রেফ এর পরে চিকিৎসা শব্দে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। তৃতীয় নিয়মটি হল ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্তস্ব না হয়ে তা মূর্ধন্য স হয়। যেমন কষ্ট শব্দে ট এই বর্ণটির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়ে গঠিত হয়েছে। স্পষ্ট শব্দেও ট এর সঙ্গে যেহেতু কোনো স যুক্ত করতে হয়েছে তা অবশ্যই মূর্ধন্য স হবে। একইভাবে নষ্ট শব্দেও ট এর সঙ্গে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। কাষ্ঠ, ওষ্ঠ, শ্রেষ্ঠ শব্দে ঠ এর সঙ্গে আমরা মূর্ধন্য স এর সংযোগ ঘটিয়েছি, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনটি দন্তস্ব না হয়ে বরং মূর্ধন্য স হবে, কারণ নিয়মটি হল ট ও ঠ এর সঙ্গে সংযুক্ত অবস্থায় মূর্ধন্য স হয়। চতুর্থ নিয়মটি হল ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। যেমন অভি, এটি একটি ইকারান্ত উপসর্গ, তাই এই উপসর্গের পরে যে স এর ব্যবহার হয়েছে তা মূর্ধন্য স। প্রতি, এটিও একটি ইকারান্ত উপসর্গ, তাই এর পরে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। বিষম শব্দে
বি ইকারান্ত উপসর্গ, অতএব এর পরের স মূর্ধন্য স। সুষুপ্ত এ শব্দে উকারান্ত উপসর্গ পেয়েছি, তাই এই শব্দটির পরে, এই উপসর্গটির পরে যে স এর ব্যবহার তা অবশ্যই মূর্ধন্য স। একইভাবে অনুষঙ্গ সুষমা, এই অনুষঙ্গ সুষমায় অনু এবং সু এ দুটো উকারান্ত উপসর্গ, তাই এখানে মূর্ধন্য স এর ব্যবহার হয়েছে। পঞ্চম নিয়মটি হলো কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, যেমন আষাঢ়, উষা, ঊষর, আভাস, ঈষৎ, কোষ, ভাষণ। এগুলো সংস্কৃত বা তৎসম শব্দ। যেহেতু তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহারে মূর্ধন্য স হয়, অর্থাৎ তৎসম সংস্কৃত শব্দেই শুধুমাত্র মূর্ধন্য স-এর ব্যবহার চলে, তাই যেহেতু এগুলো তৎসম সংস্কৃত শব্দ, তাই এখানে যে স ব্যবহৃত হয়েছে তা মূর্ধন্য স। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো।